আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকের এই ভিডিও লেকচারে চাহিদার স্থিতিস্থাপকতা এবং চাহিদার দাম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিক, ডিগ্রি এবং অনার্স লেভেলে পড়াশোনা করছো তাদের সকলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি এই লেকচারের মাধ্যমে তোমরা চাহিদার স্থিতিস্থাপকতা এবং চাহিদার দাম স্থিতিস্থাপকতা সম্পর্কে ধারণা লাভ করবে, চাহিদার দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করতে পারবে এবং চাহিদার স্থিতিস্থাপকতার মাধ্যমে পণ্যের প্রকৃতি নির্ধারণ করতে হবে। চলো শিক্ষার্থীরা, আমরা আলোচনায় চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিও লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই লেকচারে চাহিদার স্থিতিস্থাপকতা ও চাহিদার দাম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করা হবে। আলোচনায় আমি মোহাম্মদ কামরুল আলম, প্রভাষক অর্থনীতি, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, চিত্রে তোমরা একটি রাবার দেখতে পাচ্ছ। রাবারটিকে যখন টানা হয় তখন রাবারটি সম্প্রসারিত হয়, আবার ছেড়ে দিলে সংকুচিত হয়। সংকুচিত হওয়া বা হ্রাস পাওয়া ও সম্প্রসারিত হওয়া বা বৃদ্ধি পাওয়ার এই গুণকে স্থিতিস্থাপকতা বলে। ইংলিশে বলা হয় ইলাস্টিসিটি। যে বস্তু বা যা সংকুচিত বা প্রসারিত হয় তাকে স্থিতিস্থাপক বা ইলাস্টিক বস্তু বলে। রাবারটির ক্ষেত্রে সম্প্রসারিত বা সংকুচিত হওয়ার পরিমাণ নির্ভর করে টানা অর্থাৎ বল প্রয়োগের উপর। এখানে বল প্রয়োগের পরিমাণ হলো স্বাধীন চলক এবং সংকুচিত বা সম্প্রসারিত হওয়ার পরিমাণ হলো অধীন চলক। অর্থনীতিতে চাহিদার ক্ষেত্রেও রাবারের মতো ঘটনা ঘটে, অর্থাৎ চাহিদার সংকোচন হয়, সম্প্রসারণ হয়, চাহিদার হ্রাস বৃদ্ধিও ঘটে। আর চাহিদার এই সংকোচন, সম্প্রসারণ, হ্রাস বৃদ্ধি এগুলো নির্ভর করে চাহিদার নির্ধারক সমূহের উপর। চাহিদার অনেকগুলো নির্ধারক আছে, এর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি হলো দ্রব্যের নিজস্ব দাম, ক্রেতার আয় এবং সম্পর্কিত দ্রব্যের দাম। চাহিদা নির্ধারক সমূহের কী পরিমাণ পরিবর্তনের ফলে চাহিদার কী পরিমাণ পরিবর্তন সাধিত হয় তা যে হাতিয়ারের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। এখানে চাহিদার স্থিতিস্থাপকতার একটি ফর্মাল সংজ্ঞা দেওয়া হয়েছে। চাহিদার যে কোনো একটি নির্ধারকের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা বা আপেক্ষিক পরিবর্তন ঘটে তাদের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। চাহিদার স্থিতিস্থাপকতা ইকুয়াল টু চাহিদার শতকরা বা আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড চাহিদার যে কোনো একটি নির্ধারকের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন। চাহিদার যে কোনো একটি নির্ধারকের শতকরা বা আপেক্ষিক পরিবর্তনকে যদি আমরা গাণিতিকভাবে পার্সেন্টেজ ডেল্টা ডিডি দ্বারা চিহ্নিত করি এবং চাহিদার যে কোনো একটি নির্ধারকের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে যদি আমরা শতকরা ডেল্টা কিউ দ্বারা চিহ্নিত করি তাহলে আমরা গাণিতিকভাবে চাহিদার স্থিতিস্থাপকতাকে লিখতে পারি ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল টু percentage delta QD divided percentage delta DD। এই গাণিতিক অংশটুকু আমরা আরও অধিকতর বিশ্লেষণ করতে পারি। বিশ্লেষণ করলে আমরা পাই ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল টু ডেল্টা কিউডি ডিভাইডেড কিউডি 100 ইন্টু 100। এখানে ডেল্টা কিউডি দ্বারা চাহিদার
কতটুকু পরিবর্তন হয়েছে সেটা নির্দেশ করা হচ্ছে, আর কিউডি হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ। আর এখানে ডেল্টা ডিডি হচ্ছে চাহিদার নির্ধারকের পরিমাণের পরিবর্তন, এবং ডিডি দ্বারা চাহিদা নির্ধারকের প্রাথমিক অবস্থা। এটা গুণ দিতে হবে 100 দ্বারা, আমরা 100 কেটে দেই, তারপর এটা রিঅ্যারেঞ্জ করি, ডেল্টা কিউডি ডিভাইডেড কিউডি টু ডিডি ডিভাইড ডেল্টা ডিডি। তারপর আরেকটু রিঅ্যারেঞ্জ করি, ডেল্টা কিউডি ডিভাইডেড কিউডি ডেল্টা কিউডি ডিভাইডেড, এই যে আমরা ডেল্টা ডিডিকে আমরা এই কিউডি নিচে নিয়ে চলে আসবো, ডেল্টা ডিডি ইন্টু ডিডি ডিভাইডেড কিউডি। এই যে এটি হলো চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্র। এই সূত্রটি ব্যবহার করে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপ করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই সূত্রটি খেয়াল করো। এই সূত্রে আমি চাহিদা নির্ধারককে ডিডি দ্বারা চিহ্নিত করেছি, কারণ এখানে চাহিদা নির্ধারক কোনটি তা সুনির্দিষ্ট নয়। যখন সুনির্দিষ্ট হয়ে যাবে তখন আমরা ডিডির জায়গায় ওই সুনির্দিষ্ট চাহিদা নির্ধারকের কোনো একটি সিম্বল আমরা এখানে বসাবো, এবং ওই সিম্বল বসিয়ে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করব। চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ। চাহিদার নির্ধারক সমূহের উপর ভিত্তি করে চাহিদার স্থিতিস্থাপকতা মূলত 3 প্রকার, যথা চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, চাহিদার আর স্থিতিস্থাপকতা। আজকের লেকচারটা মূলত চাহিদার দাম স্থিতিস্থাপকতার উপর তৈরি করা হয়েছে। চাহিদার দাম স্থিতিস্থাপকতা। কোনো দ্রব্যের দামে শতকরা বা আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা বা আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাত বা মাত্রাকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। সংজ্ঞানুযায়ী আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে লিখতে পারি ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন ডিভাইডেড দামের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন। তা আমরা আগে যেই সমীকরণটি দেখিয়েছি সেটা আলোকে আমরা লিখতে পারি পার্সেন্টেজ ডেল্টা কিউ ডিভাইডেড পার্সেন্টেজ ডেল্টা পি। শিক্ষার্থীরা খেয়াল করো, আগের সূত্রে ডেল্টা ডিডি ছিল, কিন্তু এখানে ডেল্টা ডিডির জায়গায় ডেল্টা পি। এখানে ডেল্টা পি হওয়ার কারণ আগের সমীকরণে চাহিদার নির্ধারকটা নির্দিষ্ট ছিল না, কিন্তু এখানে চাহিদার নির্ধারকটা নির্দিষ্ট,
এখানে চাহিদা নির্ধারকটা হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম, তাই এখানে ডেল্টা ডি এর জায়গায় ডেল্টা পি বসেছে। তারপর সমীকরণটি রিঅ্যারেঞ্জ করে আমরা এই অবস্থাটি পেয়েছি। এটি চাহিদার দাম স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্র। ডেল্টা কিউ ডেল্টা পি পি কিউ এর মান যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এই সূত্র থেকে অনায়াসে চাহিদার দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ জানলাম চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে। আমরা এখন একটি গাণিতিক উদাহরণের মাধ্যমে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কীভাবে পরিমাপ করতে হয় তা শিখব। দেখো, এখানে দেওয়া আছে কোনো একটি দ্রব্যের দাম 10 টাকা। দ্রব্যের দাম 10 টাকা থেকে কমে 8 টাকা হলে দ্রব্যের চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 100 একক থেকে 120 একক হলো। চাহিদার দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করো। আমরা জানি চাহিদার দাম স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি অফ প্রাইসের সূত্রটি হলো ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু ডেল্টা কিউ ডিভাইডেড ডেল্টা পি ইন্টু পি ডিভাইডেড কিউ। এখানে ডেল্টা কিউ হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন, অর্থাৎ চাহিদার পরিমাণ কতটুকু পরিবর্তন হয়েছে সেটার পরিমাণ। ডেল্টা পি হচ্ছে দামের পরিবর্তনের পরিমাণ, অর্থাৎ দাম কতটুকু পরিবর্তিত হয়েছে এটা। এখানে পি হচ্ছে প্রাথমিক দামের পরিমাণ, কি হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ। এখানে দেওয়া আছে দ্রব্যের প্রাথমিক দাম পি ইকুয়াল টু 10 টাকা এবং দ্রব্যের নতুন দাম অর্থাৎ পরিবর্তিত দাম হচ্ছে পি ওয়ান ইকুয়াল টু 8 টাকা। দাম যখন 10 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ ছিল, অর্থাৎ চাহিদার প্রাথমিক পরিমাণ ছিল 100 একক। দাম যখন কমে 8 টাকা হয়েছে তখন চাহিদার পরিবর্তন হয়েছে, অর্থাৎ চাহিদার পরিমাণ বেড়ে গিয়েছে। নতুন চাহিদার পরিমাণ কিউ ওয়ান ইকুয়াল টু 120 একক। যেহেতু আমরা প্রাথমিক দাম এবং নতুন দাম জানি, সেহেতু আমরা দামের পরিবর্তনটা বের করতে পারবো। দামের পরিবর্তনটা হচ্ছে ডেল্টা পি ইকুয়াল টু পি ওয়ান মাইনাস পি, অর্থাৎ নতুন দাম মাইনাস প্রাথমিক দাম। এখানে নতুন দাম 8 এবং পুরনো দাম বা প্রাথমিক দাম হলো 10, সুতরাং দামের পরিবর্তন হয়েছে -2 টাকা। তাহলে আমরা একইভাবে চাহিদার পরিবর্তনটাও বের করতে পারবো। চাহিদা পরিবর্তন ডেল্টা কিউ হচ্ছে কিউ ওয়ান মাইনাস কিউ ইকুয়াল টু নতুন চাহিদা পরিমাণ ছিল, অর্থাৎ কিউ ওয়ান ছিল 120 মাইনাস প্রাথমিক চাহিদার পরিমাণ অর্থাৎ পুরনো চাহিদার পরিমাণ হচ্ছে 100। এই দুটোর বিয়োগফল বা ব্যবধান হচ্ছে 20। এখন আমরা এই মানগুলো ইলাস্টিসিটি অফ প্রাইসের সূত্রতে বসিয়ে আমরা ইলাস্টিসিটি অফ প্রাইসের মান বের করতে পারবো। আমরা এখন মানগুলো বসাচ্ছি। দেখো, এখন আমরা ক্যালকুলেশন করলে ইলাস্টিসিটি অফ প্রাইসের মান পেয়ে যাব। ইলাস্টিসিটি অফ প্রাইসের মান -1। শিক্ষার্থী এখানে খেয়াল করো, ইলাস্টিসিটি অফ প্রাইস পরিমাপ করার ক্ষেত্রে সবসময় নেগেটিভ সাইনকে ইগনোর করা হয়, কারণ নেগেটিভ সাইন দ্বারা চাহিদা পরিমাণ ও দামের সাথে যে বিপরীত সম্পর্ক সেটি প্রকাশ পায়। এখানে আমরা সবসময় এই নেগেটিভ সাইনটা ইগনোর করব, কারণ আমাদের এটা জানা যে চাহিদার পরিবর্তনের সাথে দামের
পরিবর্তন একটি বিপরীত সম্পর্ক। আমরা সবসময় ইলাস্টিসিটি অফ প্রাইসের পরম মান নিব। ইলাস্টিসিটি অফ প্রাইসের পরম মান এখানে 1, অর্থাৎ ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি চাহিদার চাহিদার দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞাটি জানা থাকে তাহলে তোমরা এই ইলাস্টিসিটি ও প্রাইসের মান 1-এর ব্যাখ্যা সহজে দিতে পারবে। এই 1-এর নিচে একটি 1 কিন্তু আছে। এই ইলাস্টিসিটি অফ প্রাইস 1-এর ব্যাখ্যাটি হচ্ছে দামের পরিবর্তনের পরিমাণ, অর্থাৎ দাম যদি 1% কমে যায় তাহলে দ্রব্যের চাহিদা 1% বেড়ে যাবে। আবার বিপরীতক্রমে দ্রব্যের দাম যদি 1% বেড়ে যায় তাহলে দ্রব্যের চাহিদা 1% কমে যাবে। এটি হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইসের মানের ব্যাখ্যা। এই ইলাস্টিসিটি অফ প্রাইসের মান অনুযায়ী আবার দ্রব্যের প্রকৃতিও নির্ধারণ করতে পারব। এটা আমরা যখন এই লেকচারে আরও সামনের দিকে যাব তখন এটা আমরা বুঝতে পারব। চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ। চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান অনুযায়ী 5 প্রকারের। হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা, তারপর হচ্ছে একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা, একক স্থিতিস্থাপকতা, তারপর একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা, অসীম স্থিতিস্থাপকতা। অর্থাৎ স্থিতিস্থাপকতার মান অনুযায়ী চাহিদার দাম স্থিতিস্থাপকতাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। আমরা এখন এগুলো সম্পর্কে জানব। শূন্য দাম স্থিতিস্থাপকতা। কোনো দ্রব্যের চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান যখন শূন্য হয় তখন তাকে শূন্য দাম স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ পণ্যটি তখন পূর্ণ অস্থিতিস্থাপক বা শূন্য স্থিতিস্থাপক। কোনো দ্রব্যের দামের পরিবর্তন হলেও যদি চাহিদার কোনো পরিবর্তন না হয় তবে তাকে শূন্য স্থিতিস্থাপকতা বলে। এক্ষেত্রে চাহিদা রেখা ওয়াই অক্ষে সমান্তরাল হয়। তোমরা চিত্রটির দিকে খেয়াল করো। চিত্রের ওয়াই অক্ষে চাহিদার পরিমাণ, ওয়াই অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। দ্রব্যের প্রাথমিক দাম যদি OP2 হয় তখন চাহিদার পরিমাণ হয় OQ পরিমাণ। দ্রব্যের দাম বাড়িয়ে যদি OP1 করা হয় তখন স্বাভাবিকই চাহিদার পরিমাণ কমে যাওয়ার কথা, কিন্তু দেখো এখানে চাহিদার পরিমাণ একই আছে, অর্থাৎ চাহিদার পরিমাণ OQ ঠিকই আছে। আবার বিপরীতক্রমে যদি দ্রব্যের প্রাথমিক দাম OP1 থাকে এবং দাম কমিয়ে OP2 করা হয় তখনও দেখো চাহিদার পরিমাণ সেই একই থাকে। অর্থাৎ পণ্যের দাম হ্রাস বা বৃদ্ধির দরুন চাহিদার কোনো পরিবর্তন সাধিত হচ্ছে না। যেহেতু চাহিদার কোনো পরিবর্তন সাধিত হচ্ছে না তাই এটা শূন্য স্থিতিস্থাপক, অর্থাৎ দামের পরিবর্তনের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমরা এখন এই সংক্রান্ত একটা ম্যাথ করব। ম্যাথ করলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে একটি দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণ দেওয়া আছে। দ্রব্যের প্রাথমিক দাম 10 একক, তখন চাহিদা পরিমাণ 100 একক। যখন পণ্যের বা দ্রব্যের দাম বেড়ে 20 টাকা বা 20 একক হয় তখন দেখো চাহিদার পরিমাণ সেই 100 এককই আছে।
আমরা জানি ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু ডেল্টা কিউ ডিভাইডেড ডেল্টা পি ইন্টু পি ডিভাইডেড কিউ। আমরা জানি চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু ডেল্টা কিউ ডিভাইডেড ডেল্টা পি ইন্টু পি ডিভাইডেড কিউ। তোমরা এই প্রদত্ত তথ্যে দেখো দ্রব্যের প্রাথমিক দাম পি ইকুয়াল টু 10 টাকা, তখন চাহিদা পরিমাণ 100 টাকা, অর্থাৎ প্রাথমিক চাহিদার পরিমাণ কিউ। দ্রব্যের দাম বেড়ে হলো 20 টাকা, অর্থাৎ দ্রব্যের নতুন দাম পিয়ন হচ্ছে 20। এই অবস্থায় দ্রব্যের চাহিদার পরিমাণ 100 এককই আছে। 100 একক হচ্ছে চাহিদা নতুন পরিমাণ। দেখো এখানে আমরা জানি চাহিদা বিধি অনুযায়ী দাম বাড়লে চাহিদার পরিমাণ কমার কথা, কিন্তু দেখো এখানে কিন্তু কমেনি। এখন আমরা এই তথ্য থেকে ডেল্টা কিউর পরিমাণ বের করব। ডেল্টা কিউ বের করতে হলে নতুন চাহিদা থেকে প্রাথমিক চাহিদার পরিমাণ বিয়োগ করতে হয়। এখানে দুটো পরিমাণই একই, তো সুতরাং এখানে চাহিদার পরিমাণের পরিবর্তন হয়েছে 0, অর্থাৎ চাহিদা কোনো পরিবর্তন হয়নি। দামে পরিবর্তন ডেল্টা পি হচ্ছে নতুন দাম মাইনাস প্রাথমিক দাম ইকুয়াল টু নতুন দাম 20 মাইনাস 10 ইকুয়াল টু 10। তো আমরা এই সূত্রে মান বসিয়ে পাই ডেল্টা কিউ 0 0, ডেল্টা পি 10 10, পি অর্থাৎ প্রাথমিক দাম হচ্ছে 10, প্রাথমিক চাহিদা পরিমাণ কিউ, অর্থাৎ কিউ এখানে 100। ক্যালকুলেশন করে আমরা যে মান পাবো সেই মানেরটাই হবে স্থিতিস্থাপকতার মান। এখানে স্থিতিস্থাপকতার মান হচ্ছে 0, অর্থাৎ ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু 0। ইলাস্টিসিটি অফ প্রাইসের মান 0 মানে দ্রব্যের দাম হ্রাস বা বৃদ্ধি পেলে তা চাহিদার পরিবর্তনের উপর কোনো রকম প্রভাব ফেলে না, অর্থাৎ চাহিদা কোনো রকম পরিবর্তন সাধিত হয় না। অর্থাৎ দামের সাথে চাহিদার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই, তাই এখানে স্থিতিস্থাপকতার মান হয়েছে 0। যে সকল দ্রব্যের স্থিতিস্থাপকতার মান 0 সেই সকল দ্রব্যকে বলা হয় পূর্ণ অস্থিতিস্থাপক বা শূন্য স্থিতিস্থাপক দ্রব্য। সাধারণত জীবন বাঁচানো ঔষধ বা যা মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন সেগুলোই ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান 0 হয়। দেখো এখানে আমি শূন্য স্থিতিস্থাপক যে সকল পণ্যের ক্ষেত্রে দেখা যায় সেই সকল কিছু পণ্যের উদাহরণ দিয়েছি। এখানে আছে জীবন বাঁচানো ঔষধ, জ্বালানি তেল এবং জীবন বাঁচানো পানি। এই সকল দ্রব্যের বেলায় সাধারণত দাম বাড়লে বা কমলে চাহিদার উপর কোনো প্রভাব পড়ে না, অর্থাৎ দাম যদি অনেক বেড়েও যায় তারপরও প্রয়োজনীয় ওষুধ তাকে কিনতে হবে, দাম যদি বেড়েও যায় প্রয়োজনীয় পানি তাকে কিনতে হবে, আবার দাম কমে গেলেও তাকে আগের পরিমাণ ওষুধই কিনতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শূন্য দাম স্থিতিস্থাপকতা থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে যে সকল পণ্যের বা দ্রব্যের স্থিতিস্থাপকতার মান 0 সেই সকল পণ্য পূর্ণ অস্থিতিস্থাপক পণ্য এবং সেই পণ্যগুলো অত্যাবশ্যকীয়, অর্থাৎ জীবন ধারণের জন্য প্রয়োজন। একক অপেক্ষা কম দাম স্থিতিস্থাপকতা।
চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান যখন একের চেয়ে কম হবে তখন তাকে একক অপেক্ষা কম দাম স্থিতিস্থাপকতা বলা হয়। কোনো দ্রব্যের দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার কম হলে তাকে একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা বলে। চিত্রটার দিকে খেয়াল করো। চিত্রে প্রাথমিক দামের পরিমাণ ও P2 পরিমাণ ও P2 দামে চাহিদা পরিমাণ ও Q2 পরিমাণ। দ্রব্যটির দাম বেড়ে ও P1 হলে তখন চাহিদার পরিবর্তন ঘটে এবং নতুন চাহিদা হয় ও Q1 পরিমাণ। ও P2 থেকে ও P1 এর ব্যবধান হচ্ছে P2 P1। এটাকে আমরা এভাবে লিখতে পারি ডেল্টা P, অর্থাৎ দামের পরিবর্তন। P1 P2 দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়েছে Q2 Q1 পরিমাণ। এটাকে আমরা লিখতে পারি ডেল্টা Q দ্বারা। এখানে দেখো দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তন কম হয়েছে, অর্থাৎ চাহিদার পরিবর্তন স্মলার দেন দামের পরিবর্তন। যখন চাহিদার পরিবর্তনের পরিমাণ দামের পরিবর্তনের পরিমাণের চেয়ে কম হবে তখন তাকে একক অপেক্ষা কম দাম স্থিতিস্থাপকতা বলা হয়। আমরা একটা গাণিতিক উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করব। এখানে একটি দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণ দেওয়া আছে। এখানে একটি দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণ দেওয়া আছে। দ্রব্যটির প্রাথমিক দাম P = 10, প্রাথমিক চাহিদার পরিমাণ Q = 100। দাম বেড়ে P1 হলো, P1 এর মান 20। দাম বাড়ার ফলে চাহিদা পরিমাণ কমে গেল, নতুন চাহিদা পরিমাণ Q1 = 75। আমরা এখান থেকে ডেল্টা Q এবং ডেল্টা P এর মান বের করতে পারবো। বের করে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা সূত্রে বসিয়ে দেব, তাহলে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা মান পাবো। চলো আমরা ডেল্টা Q বের করি। ডেল্টা Q এর মান নতুন চাহিদা পরিমাণ মাইনাস প্রাথমিক চাহিদা পরিমাণ। এখানে নতুন চাহিদা পরিমাণ 75 আর প্রাথমিক চাহিদা পরিমাণ 100। তাহলে চাহিদা পরিবর্তন হয় -25। ডেল্টা P এর পরিমাণ অর্থাৎ দামের পরিবর্তন 20 - 10 = 10। আমরা এই মান হিসেবে বসিয়ে পাই, চাহিদার স্থিতিস্থাপকতা সূত্রে বসিয়ে পাই ডেল্টা Q হলো -25, ডেল্টা P 10, P এর মান 10, Q এর মান 100।
ক্যালকুলেশন করে পাই -0.25। যেহেতু চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে সবসময় পরম মানিত হয়, তাহলে চাহিদার স্থিতিস্থাপকতার মান ইলাস্টিসিটি অফ পি ইকুয়াল টু 0.25। এটার ব্যাখ্যাটা কি? আমি আগের অঙ্কের ব্যাখ্যা দিয়েছি, তারপর আবার দিচ্ছি। 0.25 ব্যাখ্যাটি হচ্ছে দামের পরিমাণ যদি 1% বৃদ্ধি পায় তাহলে চাহিদা হ্রাস পাবে 0.25%। বিপরীতক্রমে যদি দামের পরিমাণ 1% হ্রাস পায় তবে চাহিদার পরিমাণ 0.25% বৃদ্ধি পাবে। দেখো এখানে দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার কম, অর্থাৎ দাম যে হারে বাড়ছে বা কমছে চাহিদা সে হারে কমছে বা বাড়ছে না, কম পরিমাণ কমছে বা বাড়ছে। যে সকল দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতার মান অর্থাৎ ইলাস্টিসিটি অফ প্রাইস এর মান একক অপেক্ষা কম সেই সকল দ্রব্যকে অস্থিতিস্থাপক দ্রব্য বলা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বেলায় সাধারণত ইলাস্টিসিটি অফ প্রাইসের ভ্যালু একের চেয়ে কম হয়ে থাকে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্য একটি অস্থিতিস্থাপক দ্রব্য এবং এর মান অর্থাৎ এর স্থিতিস্থাপকতার মান একক অপেক্ষা কম। এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, নিত্য প্রয়োজনীয় পণ্যের উদাহরণ হিসেবে আমি এখানে দিয়েছি। যেমন এখানে প্রথমে আছে লবণ, চিনি, ভোজ্য তেল, ডিম, সিগারেট, সুই সুতো, এগুলো সবই নিত্য প্রয়োজনীয়। সিগারেট হচ্ছে তাদের কাছে নিত্য প্রয়োজনীয় যারা সিগারেটের প্রতি নেশাগ্রস্ত। এই সকল পণ্যের ক্ষেত্রে দেখা যায় যে এদের দাম বাড়লে চাহিদার পরিমাণ খুব অল্প পরিমাণ কমে, অথবা দাম কমলে চাহিদার পরিমাণ অল্প পরিমাণ বাড়ে। তাই এগুলো অস্থিতিস্থাপক দ্রব্য এবং এগুলোর দাম স্থিতিস্থাপকতার মান একক অপেক্ষা কম। একক দাম স্থিতিস্থাপকতা। চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান যখন 1 হয় তখন তাকে একক দাম স্থিতিস্থাপকতা বলে। কোনো দ্রব্যের দাম যে হারে বাড়ে বা কমে চাহিদার পরিমাণও যদি একই হারে বাড়ে বা কমে তবে তাকে চাহিদা একক স্থিতিস্থাপকতা বলে। এক্ষেত্রে দামের পরিবর্তনের হার এবং চাহিদার পরিবর্তনের হার সমান। তোমরা চিত্রটার দিকে তাকাও। চিত্রে প্রাথমিক দামের পরিমাণ ও P2 পরিমাণ, তখন চাহিদা পরিমাণ ও Q2 পরিমাণ। দামের পরিবর্তন হলো নতুন দাম হলো ও P1 পরিমাণ। এই অবস্থায় চাহিদা কমে চাহিদার পরিমাণ হলো ও Q1 পরিমাণ। এখানে দেখো দামের পরিবর্তন হয়েছে P2 P1 পরিমাণ, চাহিদার পরিবর্তন হয়েছে
Q2 Q1 পরিমাণ। চিত্রের দিকে খেয়াল করলে দেখবা দামের পরিবর্তন P1 P2 এবং চাহিদার পরিবর্তন Q1 Q2 পরিমাণ সমান, অর্থাৎ দাম যে হারে পরিবর্তিত হচ্ছে চাহিদাও সেই একই হারে পরিবর্তিত হচ্ছে। পরিবর্তনের সাইন ডেল্টা, ডেল্টা আমরা P1 P2 সামনে এবং Q1 Q2 সামনে বসিয়ে দিই। এখানে একটি দ্রব্যের চাহিদার পরিমাণ এবং দাম দেওয়া আছে। তোমরা এই ডাটা থেকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করবে। এটা তোমরা বাসায় করবে, আমি এটা এখানে করছি না। তবে এই ম্যাথটার অ্যান্সার হবে 1, অর্থাৎ ইলাস্টিসিটি অফ প্রাইস হবে এককের সমান। ইলাস্টিসিটি অফ প্রাইস 1 এর ব্যাখ্যাটি হচ্ছে দ্রব্যের দাম যদি 1% বৃদ্ধি পায় তবে সেই ক্ষেত্রে দ্রব্যের চাহিদা 1% হ্রাস পাবে। আবার দ্রব্যের দাম যদি 1% হ্রাস পায় দ্রব্যের চাহিদা 1% বৃদ্ধি পাবে। যে সকল দ্রব্যের ইলাস্টিসিটি অফ প্রাইস 1 সমান সেই সকল দ্রব্য সাধারণ দ্রব্য বা নর্মাল গুডস বলা হয়। আমরা তাহলে অনায়াসে চাহিদার দাম স্থিতিস্থাপকতা থেকে দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করতে পারব। যদি দ্রব্যের দাম স্থিতিস্থাপকতা 1 হয় সেই ক্ষেত্রে দ্রব্যটি একক স্থিতিস্থাপক দ্রব্য এবং সাধারণ দ্রব্য। সাধারণত ড্রেস অর্থাৎ জামা কাপড়, মাছ, মাংসকে সাধারণ দ্রব্য বলা হয়। এই সকল দ্রব্যের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা এককের সমান, অর্থাৎ দ্রব্যের দাম যে হারে বাড়ে চাহিদা সেই হারে কমে, আবার দ্রব্যের দাম যে হারে কমে চাহিদা ঠিক সেই একই হারে বাড়ে। একক অপেক্ষা অধিক দাম স্থিতিস্থাপকতা। চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান যখন 1 অপেক্ষা বেশি হয় তখন তাকে একক অপেক্ষা অধিক দাম স্থিতিস্থাপকতা বলে। আমরা চিত্রটার দিকে খেয়াল করি। যখন প্রাথমিক দাম ছিল ও P2 পরিমাণ তখন চাহিদার পরিমাণ ছিল ও Q2 পরিমাণ। দাম বেড়ে নতুন দাম হলো ও P1 পরিমাণ। দাম বেড়ে যাওয়ার কারণে চাহিদা কমে গেল ও P1 দামে চাহিদা পরিমাণ ও Q1। দেখো দামের পরিবর্তন হয়েছে P1 P2, চাহিদার পরিবর্তন হয়েছে Q2 Q1। এখানে দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তনের পরিমাণটা বেশি।
অর্থাৎ এই ক্ষেত্রে চাহিদার দাম স্থিতিস্থাপকতার পরিমাণ একক অপেক্ষা বেশি। অর্থাৎ চাহিদার পরিবর্তনের পরিমাণ দাম পরিবর্তনের পরিমাণের চেয়ে বেশি হলো তখন তাকে চাহিদার একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা বলে। এখানে একটি দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণ দেওয়া আছে। তোমরা এই ম্যাথটি বাসায় করবে। এই ম্যাথটির ইলাস্টিসিটি অফ প্রাইস হবে equal to 1.5। ইলাস্টিসিটি অফ প্রাইস 1.5 এটা দ্বারা বোঝায় দামের যদি 1% বৃদ্ধি হয় তাহলে চাহিদার পরিমাণ 1.5% কমে যাবে। আবার দামের পরিমাণ যদি 1% কমে যায় তাহলে চাহিদার পরিমাণ 1.5% বেড়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সকল দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতার মান 1 অপেক্ষা বেশি সেই সকল দ্রব্যকে বিলাসজাত দ্রব্য বলা হয়। দেখো এখানে বিলাসজাত দ্রব্যের কিছু উদাহরণ দেওয়া আছে: টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, দামি গহনা, গাড়ি। এগুলো সবগুলোই একক অপেক্ষা অধিক দাম স্থিতিস্থাপক দ্রব্যের উদাহরণ। অসীম দাম স্থিতিস্থাপকতা। চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান যখন অসীম হয় তখন তাকে অসীম দাম স্থিতিস্থাপকতা বলে। আর যে দ্রব্যের দামের কোনো পরিবর্তন ছাড়াই যদি চাহিদার ব্যাপক পরিবর্তন হবে তাকে অসীম স্থিতিস্থাপক বলে। অর্থাৎ অসীম দাম স্থিতিস্থাপকতা গুণসম্পন্ন দ্রব্যকেই অসীম স্থিতিস্থাপক বলে। তোমরা চিত্রে দেখো, ও এক্স অক্ষে চাহিদা পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। ওপি দামে চাহিদা পরিমাণ ও Q1 হতে পারে ও Q2 হতে পারে, যে কোনো পরিমাণ চাহিদাই হতে পারে। অর্থাৎ দাম এর কোনো পরিবর্তন না হওয়া সত্ত্বেও দেখো চাহিদা পরিবর্তন হচ্ছে। বাস্তবে কোনো পণ্যকে বা কোনো দ্রব্যকে সুনির্দিষ্টভাবে অসীম দামি স্থিতিস্থাপকতা গুণসম্পন্ন দ্রব্য বলা যায় না। বিশেষ ঘটনা সাপেক্ষে যে কোনো দ্রব্যই অসীম দাম স্থিতিস্থাপক হিসেবে আবির্ভূত হতে পারে। যেমন কিছুদিন আগে লবণের কোনো রকম দাম পরিবর্তন ছাড়াই লবণের চাহিদা অনেক বেড়ে গিয়েছিল, আর এটা ঘটেছিল গুজবের কারণে। এখানে অসীম দাম স্থিতিস্থাপকতা গুণসম্পন্ন একটি দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণ দেওয়া আছে। তোমরা বাসায় এই ম্যাথটি করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি একটি চার্ট তৈরি করে দিয়েছি তোমাদের জন্য। এই চার্টে স্থিতিস্থাপকতার গাণিতিক মান দেওয়া আছে, চাহিদার দাম স্থিতিস্থাপকতা দেওয়া আছে, দ্রব্যের প্রকৃতি কেমন হবে সেটা দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। তোমরা এই চার্টটি যদি মনে রাখতে পারো তাহলে তোমরা সহজেই পরীক্ষায় স্থিতিস্থাপকতা সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারবে, গাণিতিক সমাধান করতে পারবে। যেমন ধরো, যদি তোমার স্থিতিস্থাপকতার মান
একের অপেক্ষা বেশি হয় তখন সেটি একক অপেক্ষা কম দামি স্থিতিস্থাপকতা হবে এবং দ্রব্যটির প্রকৃতি হবে অস্থিতিস্থাপক ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আমি কিছু উদাহরণ দিয়েছি, যেমন লবণ, চিনি, ডিম, তৈল, সিগারেট, সুই। আশা করি তোমরা এই 4টি বাসায় পড়ে আয়ত্ত করে ফেলবে, তাহলে সহজেই পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার লেকচারটি শোনার জন্য, আমার আলোচনাটি শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবার জন্য রইল শুভকামনা।